নমস্কার বন্ধুরা। আজকে আপনাদের সামনে আমি আরেকটি প্রেমচাঁদের গল্প নিয়ে এসেছি। যে গল্পটির নাম হচ্ছে বড় ঘরের মেয়ে। বেণীমাধব সিংহ গৌরীপুর গ্রামের জমিদার। তার পিতামহ কোনো এককালে বেশ শক্তিশালী ব্যক্তি ছিলেন। গ্রামের ঘাট বাঁধানো সব দিঘি আর মন্দির, যেগুলো এখন মেরামত করা তার পক্ষে দুঃসাধ্য, সেসব তারই কীর্তি। লোকে বলে তার দরজায় নাকি হাতি বাঁধা থাকতো। আজ সেই জায়গায় একটি বুড়ো মোষ বাঁধা থাকে, শরীরে যার কখানা হাড় পাঁজর ছাড়া আর কিছুই দেখা নেই। তবে দুধটা বোধহয় খুব ভালোই দেয়, কারণ কেউ না কেউ একটি পাত্র নিয়ে চৌপর দিনে ওর সঙ্গে লেগেই থাকে। বেণীমাধব সিংহ তার অর্ধেকের ওপর সম্পত্তি উকিলদের চরণে উৎসর্গ করেছেন। বর্তমানে তার বার্ষিক আয় 1,000 টাকার বেশি নয়। জমিদার মশাইয়ের তার দুইটি ছেলে। বড়টির নাম শ্রীকণ্ঠ সিংহ। সে অনেক দিনের পরিশ্রম এবং চেষ্টা চরিত্রের পর সে বিএ ডিগ্রি পাশ করেছে। একটি অফিসে এখন সে চাকরি করে। ছোট ছেলে লালবিহারী সিংহ, দোহার চেহারা, শৌখিন যুবক, ভরাট মুখ, চওড়া বুক, মোষের টাটকা দুধ দুশেরটা সকালে ঘুম থেকে উঠেই সে খেয়ে থাকে। দাদা শ্রীকণ্ঠ সিংহের অবস্থাটা ঠিক এর উল্টো। এসব চোখে লাগার মতো গুণাবলী সে বিএ এবং দুটি অক্ষরে পায়ে উৎসর্গ করে দিয়েছে। এই অক্ষরে দুটি তার দেহটিকে দুর্বল, মুখমণ্ডলে শ্রীহীন করে দিয়েছে। কবিরাজি শাস্ত্রে তার বিশেষ সূচি, আয়ুর্বেদিক ঔষধে তার বেশি আস্থা। সকাল সন্ধে তার ঘর থেকে খলনুড়ির সুরেলা এবং মধুর শব্দ প্রায়ই শোনা যায়। লাহোর আর কলকাতার বৈদ্যদের সঙ্গে তার খুব চিঠি লেখালেখি চলে। ইংরেজি ডিগ্রিটার অধিকার হওয়া সত্ত্বেও সে ইংরেজদের সামাজিক প্রথাগুলোর প্রতি শ্রীকণ্ঠ সিংহ মোটেই অনুরক্ত নয়, বরং প্রায়ই সে খুব জোর গলায় সেসব নিন্দা করে থাকে এবং ধিক্কার দেয়। এই জন্য গায়ে তার খুব সম্মান। দশহরার সময় সে খুব উৎসাহ দিয়ে রামলীলায় অংশগ্রহণ করে, নিজে কোনো না কোনো চরিত্রে পাঠ নিয়ে থাকে। সেই ছিল গৌরীপুরের রামলীলার জন্মদাতা। সনাতন হিন্দু সভ্যতার গুণগান করা তার ধর্মনিষ্ঠের প্রধান অঙ্গ। একান্নবর্তী পরিবারের তা সে ছিল একমাত্র উপাসক। আজকাল যৌথ পরিবারে মিলেমিশে থাকতে মেয়েদের যে অরুচি, সে জাতি এবং দেশ উভয়ের পক্ষেই ক্ষতিকর বলে মনে থাকে এবং গ্রাম কল্যাণে তার সমালোচনাও করত। কেউ কেউ তো তাকে তাদের শত্রু বলে ভাবতেও সংকোচ বোধ করত না। তার নিজের পত্নীর সঙ্গেও এ ব্যাপারে তার মতান্তর ছিল। তার কারণ এই নয় যে মেয়েটি তার শ্বশুর শাশুড়ি কিংবা দেওর ভাসুরকে ঘৃণা করত, বরং তার সিদ্ধান্ত হলো অনেক কিছু সহ্য করা। অনেক কিছু গায়ে না মাখাবার পরেও যদি সংসারে আরও সবার সঙ্গে বনিবনা না হয়, তাহলে রোজকার খিটখিটমিটিতে জীবনটাকে নষ্ট করার চাইতে নিজের হাড়ি আলাদা করে নেওয়াটাই ভালো। আনন্দী বেশ সব সম্ভ্রান্ত ঘরের মেয়ে। তার বাবা ছিলেন ছোটখাটো এক তালুকদার। বিরাট বাড়ি, একটি হাতি, ৩টি কুকুর, বাজ পাখি, শিকারে পাখি, ঝাড় লণ্ঠন এবং ম্যাজিস্ট্রেটের পদ আর ধার দেনা ইত্যাদি যা কিছু একদিন প্রতিষ্ঠা ভবনে তালুকদারের ভোগ করার কথা, তো সবাই তার ছিল। নাম তার ছিল ভূপ সিং। বড় উদার হৃদয়, প্রতিভাশীল পুরুষ। তার দুর্ভাগ্যবশত ছেলে একটিও নেই। ৭টি মেয়ে হয়েছিল, আর ভগবৃক্কত সবকটি বেঁচে বর্তে রয়েছে। প্রথমে উৎসাহের বশে তো তিনি প্রাণ খুলে ৩টের বিয়ে দিয়েছিলেন, কিন্তু যখন ১৫-২০ হাজার টাকা দেনা করে ফেললেন, তখন হুঁশ হলো, হাত গুটিয়ে নিলেন। আনন্দী তার চতুর্থ কন্যা। রূপে গুণে বনেদের সকলের সেরা ছিল সে। তাই তালুকদার ভূপ সিংহ তাকে খুব ভালোবাসতেন। প্রায় এমন ঘটে যে সুন্দর সন্তান তার মা বাবার ভালোবাসা বেশি পায়। আনন্দী বিয়ে কোথায় দেবেন, এই ছিল তালুকদারি মশাই প্রধান দুশ্চিন্তা। ঋণের বোঝা আরও বাড়ুক, সে এমন চাইতো না। আবার এও চাইতো না যে মেয়েটি নিজের হতভাগিনী ভাবুক। একদিন কি একটা ব্যাপারে চাঁদার টাকা
চাইতে শ্রীকণ্ঠ আচার ব্যবহারে এতই মুগ্ধ হয়ে পড়েন যে ধুমধাম করে তার সঙ্গে আনন্দীর বিয়ে দিয়ে দেন। আনন্দী তার নতুন সংসারে এসে দেখল এখানকার হালচাল বেশ অন্যরকম। যেরকম জাঁকজমক ছেলেবেলা থেকে সে অভ্যস্ত, এখানে তার লেশমাত্রও নেই। হাতি ঘোড়া দূরে থাক, একটা সাজিয়ে গুজিয়ে রাখা সুন্দর গরুর গাড়িও পর্যন্ত নেই। রেশমি চটিজোড়া এনেছিল সঙ্গে করে, কিন্তু এখানে তো পরে হাঁটবার মতো বাগান কই। ঘরে জানালা পর্যন্ত নেই, মেঝেতে নেই ফরাশ, দেওয়ালে নেই ছবি। এ একেবারে সাদাসিধে গৃহগেরস্থী বাড়ি। আনন্দী কিন্তু কয়েকদিনের মধ্যে নতুন অবস্থার সঙ্গে নিজেকে এতটাই মানিয়ে নিল, যেন সে বিলাসিতা জিনিস সে জীবনে আর চোখেই দেখেনি। একদিন দুপুরবেলায় লালবিহারী সিংহ দুটি পাখি নিয়ে এসে বৌদিকে বলল, চটপট মাংস রেঁধে দাও তো, আমার বড্ড খিদে পেয়েছে। আনন্দে ইতিমধ্যেই রান্নাবান্না সেরে তার পথ চেয়ে বসেছিল। এখন আবার নতুন পদ রাঁধতে হবে। পাত্র দেখে সে ঘি ও টকের বেশি নেই। বড়লোকের ঘি, হিসেব করে খরচ টরচ করার স্বভাব নেই। সে সব ঘি টুকুই মাংসে ঢেলে দিল। লালবিহারী খেতে বলে বসে দেখলো ভালো ঘি পড়েনি। জিজ্ঞেস করলো, ভালো ঘি দেওনি যে? আনন্দী বলল, ঘি সবটা মাংসে দিয়ে ফেলেছি। লালবিহারী চড়া গলায় বলে উঠল, এই তো পরশু মাত্র ঘি এলো, এর মধ্যে সব ফুরিয়ে গেল। আনন্দী উত্তর দিল, আজকে তো শুধু পোয়াটাকে ঘি বাকি ছিল, ওর সবটাই আমি মাংসে দিয়ে দিয়েছি। শুকনো কাঠে আগুন যেমন খুব তাড়াতাড়ি জ্বলে ওঠে, ক্ষুধায় কাতর মানুষ ঠিক তেমনি তুচ্ছ কথায় দপ করে জ্বলে ওঠে। বৌদির এই দৃষ্টতা লালবিহারীর সহ্য হলো না। খেকিয়ে বলে উঠল, ইস, বাপের বাড়িতে যেন ঘির নদী বয়ে যাচ্ছে। মেয়েরা গালাগালি সয়ে যায়, মারধর ভুলে যায়, কিন্তু বাপের বাড়ির নিন্দা তার কিছুতেই সইতে পারে না। আনন্দী মুখ ঘুরিয়ে নিয়ে বলল, হাতি মরলে লাখ টাকা, এ বাড়িতে রোজ এইটুকু ঘি নাপিত বিহারাদের ভোগেই যায় না। লালবিহারী রেগে আগুন হয়ে উঠল, থালাটাকে টান মেরে ছুঁড়ে ফেললো। তারপর বলল, ইচ্ছে করছে জিভটা টেনে উপড়ে নি। আনন্দীর রাগ হলো, মুখ লাল হয়ে উঠল। বলল, উনি থাকলে আজ মজাটা পাইয়ে দিতাম। অশিক্ষিত, উদ্ভুত রাজপুত নন্দন আর থাকতে পারল না। তার নিজের বৌদির এই সাধারণ জমিদার ঘরের মেয়ে যখনই মন চাইতো তাকে দু চার ঘা মেরে বসতো সে। খড়ম তুলে সে আনন্দের দিকে জোরে ছুঁড়ে মারল। বলল, যার দেমাক মাটিতে পা পড়ে না তাকে দেখাও তোমাকেও। আনন্দী হাত দিয়ে খড়ম ঠেকায়। মাথাটা বেঁচে গেল, কিন্তু আঙুলের বেশ চোট লাগলো। রাগে পাতার মতো কাঁপতে কাঁপতে সে তার ঘরে গিয়ে দাঁড়ালো। মেয়েদের যা কিছু শক্তি আর সাহস, মান মর্যাদা, সব স্বামীকে ঘিরে। স্বামীর শক্তি, পৌরুষের অহংকার তাদের। প্রচণ্ড রাগকে কোনো মতে বুকে চেপে রেখে অপেক্ষা করছিল আনন্দী। শ্রীকণ্ঠ সিংহ প্রতি শনিবার বাড়িতে আসতো। ঘটনাটা হলো বৃহস্পতিবার। দুদিন ধরে আনন্দী গোসা ঘরে রইল, কিছু খায়নি, ছোয়নি, শুধু স্বামীর আসার অপেক্ষায় বসেছিল। শেষে শনিবার দিন যথারীতি সন্ধ্যের সময় শ্রীকণ্ঠ বাড়ি এলো। বাইরে বসে কিছু এ কথা সে কথা, দেশ কাল, আত্মীয় স্বজন ইত্যাদি সম্পর্কে কিছু খবরাখবর এবং কিছু মামলা মোকদ্দমা ইত্যাদি নিয়ে আলোচনা করতে লাগলো। এসব কথাবার্তা রাত 10টা অবধি চলল। গায়ের ভদ্রলোকরা এসব আলোচনা এতই মজা পান যে তারা খাওয়া দাওয়া ভুলে যান। ওদের হাত থেকে ছাড়া পাওয়া শ্রীকণ্ঠের পক্ষে মুশকিল হয়ে ওঠে। এই 2-3 ঘন্টা আনন্দী খুব ছটফট করে কাটায়। শেষে কোনো মতে খাওয়ার সময় হয়, আড্ডা ভাঙে। শ্রীকণ্ঠ এক পায়ে লালবিহারী বলল, দাদা, আপনি বৌদিরকে একটু বুঝিয়ে সুঝিয়ে দেবেন, যেন মুখ সামলে কথা বলে, নইলে একদিন অনর্থ ঘটে যাবে। বেণীমাধব সিংহ ছোট ছেলের পক্ষ নিয়ে বলেন, হ্যাঁ, বেটা ছেলেদের মুখের কথা বলার স্বভাব বৌঝিদের মোটেও ভালো না। লালবিহারী, সে বড়লোকের মেয়ে হতে পারে, তা বলে আমার কিছু একটা চাষাভূষো নেই? শ্রীকণ্ঠ উদ্বিগ্ন স্বরে জিজ্ঞেস হলো, তা হয়েছেটা কি? লালবেরি বলল, কিছু না,
এমনি শুধু শুধু গায়ে পড়ে ঝগড়া বাঁধিয়েছে। বাপির বাড়ি ঘুমোর তার আমাদের মনীষ্যে বলে গৌরী গৌরীর্য করে না। শ্রীকণ্ঠ খাওয়া দাওয়া সেরে আনন্দীর কাছে এলো। আনন্দী গুম হয়ে বসেছিল। এই মহাশয়টি একটু কড়া মেজাজের। আনন্দী জিজ্ঞেস করলো, মন ভালো তো? শ্রীকণ্ঠ উত্তর দেয়, হ্যাঁ, খুব ভালো। কিন্তু তুমি আজ সংসারে এসব কি উৎপাত বাঁধিয়ে বসে আছো? আনন্দীর ভুরু কুঁচকে উঠল। রাগে সর্বশরীরে আগুন জ্বলে উঠে তার। বলে, তোমার কাছে এসব ঘর জ্বালানি কথা যে লাগিয়েছে তাকে পেলে মুখে নুড়ো জেলে দিতাম। শ্রীকণ্ঠ, মেজাজ এত গরম করছো কেন? কি হয়েছে বলো না? আনন্দী, কি আর বলবো, আমার কপালের ফের। তা নাহলে একটা গোয়ার ছোড়া যার চার্ষিগিরি করার এলেম নেই, সে কিনা আমাকে খড়ম দিয়ে মেরে এভাবে বুক ফুলিয়ে চলে। শ্রীকণ্ঠ, মেজাজ এত গরম করছো কেন? কি হয়েছে বলো না? আনন্দী, কি আর বলবো, এ আমার কপালের ফের। তা নইলে একটা গোয়ার ছোড়া যার চাপরাশিগিরি করার এলেম নেই, সে কেন আমাকে খড়ম দিয়ে মেরে এভাবে বুক ফুলিয়ে চলে? শ্রীকণ্ঠ, সবকিছু খুলে বলো তো, তবে বুঝি। আমি তো এসব কিছুই জানি না। আনন্দী, পরশু তোমার আদুরে ভাইটি আমাকে মাংস রত্তে বলেছিল। ঘির ভাণ্ডে ওখানেক বেশি ঘি ছিল না। যেটুকু ছিল আমি সবটা মাংসে দিয়ে ফেলেছিলাম। খেতে বসে আমাকে বলে, ভালো ঘি দাওনি কেন? ডালে ঘি দাওনি কেন? ব্যাস, এ নিয়ে আমার বাপের বাড়ি তুলে যা বলতে লাগলো। আমি আর থাকতে পারিনি। শুধু বলেছিলাম, এ বাড়িতে একটুখানি ঘি তো নাপিত বেহারারাও খেয়ে থাকে, কারো চোখেও পড়ে না। ব্যাস, এ কথাটা শোনা মাত্রই বদমাসটা আমাকে খড়ম ছুঁড়ে মেরেছে। হাত দিয়ে যদি না ঠেকাতাম তাহলে মাথাটাই ফেটে যেত। ওকেই জিজ্ঞাসা করে দেখো আমি যা বললাম তা সত্যি কি মিথ্যে। শ্রীকণ্ঠের চোখ মুখ লাল হয়ে উঠল। বলল, এত দূর গড়িয়েছে? ছোড়াটার এত সাহস! আনন্দী মেয়েদের স্বভাবের মতো কাঁদতে শুরু করলো, কারণ চোখের জল তো ওদের চোখের পাতায়। শ্রীকণ্ঠ এমনিতে খুব ধৈর্যশীল এবং শান্ত পুরুষ, সহজে সে রাখতো না। তবে মেয়েদের চোখের জল জল হলেও পুরুষের ক্রোধঘানি জ্বালিয়ে তুলতে তেলের কাজ করে। সারাটা রাত সে এপাশ ওপাশ করে কাটালো। দুশ্চিন্তায় দুঃখে দু চোখে পাতা এক করতে পারল না। সকালে বাবার কাছে গিয়ে বলল, বাবা, এ বাড়িতে তো আর আমার থাকা চলবে না। এ ধরনের কথা বলার জন্য শ্রীকণ্ঠকে কতবার তার বন্ধুদের এক হাত নিয়েছে। আজ স্বয়ং তাকেও নিজে মুখে এ কথাগুলো বলতে হলো। এ ভারী দুর্ভাগ্যের কথা। সত্যি, অপরকে উপদেশ দেওয়া কত সহজ। বেণীমাধব সিংহ হকচকিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কেন কেন? শ্রীকণ্ঠ, নিজের মান সম্মান নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হয় আমাকে। সেই জন্য আপনার সংসারে এখন অন্যায় আর জেদাজেদির বেশ প্রকোপ চলছে দেখতে পাই। যাদের উচিত গুরুজনদের সম্মান করা, তারা তাদের মাথায় চড়ে বসেছে। আমাকে অন্যের চাকরি করতে হয়, বাড়িতে থাকি না। এখানে আমার অনুপস্থিতিতে বাড়ির মেয়েদের ওপর খড়ম আর জুতোর বৃষ্টি হয়। কড়া কথা শোনাক, সে ঠিক আছে। চাই কি কেউ কাউ এক জায়গায় দু একটা বলুক, তাও আমি সহ্য করতে পারি। কিন্তু আমার ওপর লাথি ঘুষা চলবে, আমি তো এটি করব না। এ কেমন করে চলে বলুন? বেণীমাধব সিংহ কোনো উত্তর দিতে পারল না। শ্রীকণ্ঠ চিরকাল তাকে মান্য করে এসেছে। তার রুদ্রমূর্তি দেখে বৃদ্ধ জমিদার মশাই অবাক হয়ে গেলেন। তিনি শুধু বললেন, বাবা, তুমি বুদ্ধিমান হয়ে এসব কথা বলছো? স্ত্রী জাতি এভাবে ঘরে সর্বনাশ ডেকে আনে। ওদের খুব বেশি লাই দেওয়া ঠিক নয়। শ্রীকণ্ঠ, সেটা আমি জানি। কিন্তু আপনার আশীর্বাদে অতটা মূর্খ আমি নই। আমি নিজেই তো জানেন, আমি বুঝিয়ে সুঝিয়ে এই গায়ের কয়েকটি সংসারকে বাঁচিয়ে দিয়েছি। কিন্তু যে মহিলার মান সম্মানের জন্য আমি ঈশ্বরের দরবার দায়ী, তার প্রতি এমন ঘোর অবিচার ও পশুর মতো ব্যবহার আমি সয়ে যাব কেমন করে? আপনি বিশ্বাস করুন, আমি যে লালবিহারীকে এর জন্য কোনো শাস্তি দিচ্ছি না, সেটা পক্ষে আমার যথেষ্ট। এমন বেণীমাধব সিংহ গরম হয়ে ওঠেন। এ ধরনের কথা আর বরদাস্ত করতে পারলেন না। বললেন, লালবিহারী তোমার ভাই, ও
ও যদি কোনো ভুলচুক করে কানটা ধরে শাসন করবে। তাই বলে শ্রীকণ্ঠ, লালবিহারীকে আমি ভাই মনে করি না। বেণীমাধব সিংহ, বউ বলেছে বলে? শ্রীকণ্ঠ, আজ্ঞে না, ওর ক্রূরতা আর অবিবেচনার জন্য। দুজনেই খানিকক্ষণ চুপ। জমিদার মশাই ছেলের ক্রোধ শান্ত করতে চাইলেন বটে, কিন্তু মানতে চাইছিলেন না যে লালবিহারী অনুচিত কিছু করেছে। এর মধ্যেই পাড়ার আরো কজন ভদ্রলোক হুঁকো কলকে টানা ছুতোয় এসে হাজির। বউয়ের কথায় শ্রীকণ্ঠ বাবার সঙ্গে ঝগড়া করতে চলেছে শুনে কয়েকজন মহিলারা তো খুব উল্লাস হলো। উভয় পক্ষে মধুর বাণী শোনার জন্য ওদের মন ছটফট করতে লাগলো। আর ওই পরিবারের নীতিসঙ্গত চালচলন দেখে মনে মনে জ্বলে পুড়ে মরতে এমন কুচকুরে মানুষের গায়ে ছিল। তারা বলাবলি করত, শ্রীকণ্ঠ বাপের সামনে মাথা তোলে না, ও তো আবার পুরুষ কিসের? সে তো এত লেখাপড়া করছে, বইয়ের পোকা হয়েছে। বেণীমাধব সিংহ শ্রীকণ্ঠর পরামর্শ ছাড়া কোনো কাজ করে না, সেটা তার মূর্খামি। এইসব মহানুভবদের শুভকামনা আজ পূর্ণ হওয়া উপক্রম হয়েছে। সব গুটিসুটি এসে বসতে লাগলো, কেউ হুঁকো খাওয়ার আছিলায়, কেউ বা খাজনা রসিদ দেখানোর অজুহাতে। বেণীমাধব সিংহ প্রবীণ ব্যক্তি, এইসব মনোভাব টের পেতে তার দেরি হলো না। তিনি ঠিক করলেন, যাই হোক না কেন এই পাজি লোকগুলিকে খুশি হাততালি দেবে তা তিনি হতে দেবেন না। তাড়াতাড়ি গলা নরম করে বলেন, বাবা, আমি তো তোমার থেকে আলাদা নই, তোমার যা মন চাই করো। ছেলেটি সত্যি এবার অন্যায় করে ফেলেছে। এলাহাবাদে অনভিজ্ঞ ক্রুদ্ধ গ্র্যাজুয়েট কিন্তু ব্যাপারটা ধরতে পারল না। ডিবেটিং ক্লাবে আপনি যুক্তিতে গো করে থাকা তার স্বভাব। এসব ঘোর প্যাচ সে কি করে বুঝবে? বাবা যে এসব উদ্দেশ্যে কথা মোড় ঘোরালেন সেটা সে আন্দাজ করতে পারল না। বলল, লালবিহারীর সঙ্গে এ বাড়িতে আমি আর বাস করতে পারবো না। বেণীমাধব, বাবা, যারা বুদ্ধিমান তাদের মুখের কথায় কান দেবে কেন? লালবিহারী গোয়ার গোবিন্দ ছেলে, ওর যা কিছু ভুলচুক হয়েছে তুমি বড়, ওকে ক্ষমা করে দিও। শ্রীকণ্ঠ, ওর এই শয়তানি আমার সহ্যের বাইরে চলে যাচ্ছে। হয় সে থাকবে এই বাড়িতে, না হয় আমি। ও যদি আপনার বেশি প্রিয়পাত্র হয় তাহলে আমি বিদায় দিচ্ছি। আমি নিজের দায় নিজের ঘাড়ে নেব। যদি আমাকে আটকাতে চান তাহলে ওকে বলে দিন ও যেখানে খুশি চলে যাক। ব্যাস, এই আমার শেষ কথা। রাসবিহারী সিংহ দরজার চৌখাটে দাঁড়িয়ে দাদার কথাগুলো শুনছিল। দাদাকে সে খুবই ভক্তি শ্রদ্ধা করত। শ্রীকণ্ঠের সামনে খাটিয়ায় বসে হুঁকো টানে কিংবা পান খায় এমন সাহস তার কখনো হতো না। এতটা সম্মান সে বাপকেও দেখাতো না। শ্রীকণ্ঠ তাকে কম ভালোবাসতো না, জানতো কোনোদিন সে লালবিহারীকে এতটা ধমক পর্যন্ত দেয়নি। এলাহাবাদ থেকে যখনই বাড়ি ফিরেছে ওর জন্য কোনো না কোনো জিনিস নিয়ে এসেছে সে। সেবার একজোড়া মুগুর বানিয়ে দিয়েছিল তাকে। গত বছরে নাগপঞ্চমী দিনে লালবিহারী যখন তার থেকে ১.৫ গুণ তাগড়ায় একজন জোয়ানকে কুস্তিতে হারিয়ে দেয়, তখন আখড়ায় মধ্যিখানে ছুটে গিয়ে সে তাকে বুকে জড়িয়ে ধরেছিল। খুচরো পয়সায় লুটপাট হরিলুট করেছিল। অমন দাদার মুখ থেকে এমন মর্মান্তিক কথাগুলো শুনে লালবিহারী বড় কষ্ট হলো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো। সে তার কাজের জন্য মনে মনে কষ্ট পাচ্ছিল, তাতে কোনো সন্দেহ নেই। দাদার আসার কদিন আগের থেকে ওর বুক কাঁপছিল না। জানি দাদা কি বলবেন ভাবছিল আমি ওর সামনে যাব কি করে, ওর সঙ্গে কথা বলবো কি করে, ওর দিকে চোখ তুলে তাকাবো কি করে। ভেবেছিল দাদা তাকে ডেকে বুঝিয়ে টুঝিয়ে দেবেন, কিন্তু সে আশা সম্পূর্ণ বিপরীত ঘটলো। দাদাকে আজ সে দেখলো যেন নির্দয়তার প্রতিমূর্তি। সে মূর্খ, কিন্তু তার মন বলছে দাদা তার প্রতি সুবিচার করছে না। যদি শ্রীকণ্ঠ তাকে একান্তে ডেকে নিয়ে দু চারটে কথা বলতো, কিংবা তাকে, তাই বা কেন, দু চারটে চড় চাপড়ও মারতো, তাহলে বোধহয় তার এত কষ্ট হতো না। দাদা যে বলল আমি আর ওর মুখ দেখতে চাই না, সেটা লালবিহারীর মন ভেঙে গেল। কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে এলো সে। নিজের ঘরে গিয়ে কাপড় বদলালো, চোখ মুছে ফেললো যাতে কেউ টের না পায় সে কেঁদেছে। তারপর আনন্দীর ঘরের দরজার সামনে এসে বলল, বৌদি, দাদা প্রতিজ্ঞা করেছেন উনি আমার সঙ্গে এ বাড়িতে থাকবেন না, উনি আমার মুখ দেখতে চান না। বৌদি, আমি চললাম,
দাদাকে আর এক মুখ দেখাবো না, এ মুখ দেখাবো না। তোমার পায়ে যা কিছু অপরাধ করেছি মাফ করে দিও বৌদি। বলতে বলতে লালবিহারী গলা ধরে এলো। লালবিহারী যখন মাথা হেঁট করে আনন্দের ঘরের সামনে দাঁড়িয়ে, তখনই শ্রীকণ্ঠ সিংহ চোখ মুখ লাল করে বাইরে থেকে এলো। ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘেন্নায় মুখ ঘুরিয়ে নিয়ে পাশ কাটিয়ে চলে গেল, যেন তার ছায়া এড়িয়ে যেতে পারলে সে বাঁচে। লালবিহারী নামে ঝোঁকের মাথায় নালিশ করে বসে আনন্দে তখন মনে মনে আফসোস করলেন, এমনিতে তার মনে যথেষ্ট মায়া-দয়া আছে, সে মোটেই ভাবতে পারেনি ব্যাপারটা এতদূর গড়াবে। মনে মনে স্বামীর ওপর রাগ হচ্ছিল এই ভেবে যে এতে সে এতটা গরম হয়ে উঠল, এই ভয়টা তাকে পেয়ে বসেছিল। যে তাকে এখন যদি এলাহাবাদে গিয়ে থাকতে বলে, তাহলে সে কি করে করবে? কি করবে? এরই মধ্যে যখন লালবেরি দরজার গোড়ায় দাঁড়িয়ে বলতে শোনে যে আমি চলে যাচ্ছি, আমার যা কিছু অপরাধ ক্ষমা করে দিও, তখন তার রাগ যেটুকু বা বাকি ছিল তাও জল হয়ে গেল। সে কাঁদতে শুরু করে। মনের ময়লা ধুয়ে সাফ করে ফেলতে চোখের জলের চাইতে ভালো করে আর কি আছে। শ্রীকণ্ঠকে দেখে আনন্দী বলে উঠল, ঠাকুরপো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব কাঁদছে। শ্রীকণ্ঠ, তো আমি কি করব? আনন্দী, যাও ওকে ভেতরে ডেকে আনো, আমার জিভে আগুন লাগুক, এ আমি কোনো ঝামেলা বাঁধিয়ে আসলাম। শ্রীকণ্ঠ, আমি পারবো না। আনন্দী তার আশেপাশে করবে, ওর মনে খুব কষ্ট হচ্ছে, আবার কোথাও চলে টলে না যায়। শ্রীকণ্ঠ ওঠে না। ইতিমধ্যে লালবিহারী আবার বলে, বৌদি, দাদাকে আমি এখান থেকে প্রণাম জানাচ্ছি, উনি আমার মুখ দেখতে চান না, তাই আমি আমার মুখ ওকে দেখাবো না। বলেই লালবিহারী ফিরে চলে, দ্রুত পায়ে বাইরের দরজার দিকে এগিয়ে যায়। শেষ পর্যন্ত আনন্দী ঘর থেকে ছুটে বেরিয়ে গিয়ে ওর হাত ধরে। লালবিহারী ফিরে তাকায়, চোখে জল নিয়ে বলে, যেতে দাও আমাকে। আনন্দী, যাচ্ছ কোথায়? লালবিহারী, এমন জায়গায় যেখানে কেউ আমার মুখ দেখতে পাবে না। আনন্দী, আমি তোমাকে যেতে দেবো না। লালবিহারী, আমি তোমাদের সঙ্গে থাকবার যোগ্য নই। আনন্দী, আর এক পাও এগোও তো আমার মাথা খাও। লালবিহারী, যদি জানি আমার সম্বন্ধে দাদার মনে আর কোনো নালিশ নেই, তবেই আমি ফিরব, নইলে আমি এ বাড়িতে কিছুতেই থাকবো না। আনন্দী, ঈশ্বর সাক্ষী, তোমার ওপর আমার মনের একটুকুও রাগ নেই। এবার শ্রীকণ্ঠের হৃদয় গলে যায়। বাইরে এসে লালবিহারীকে বুকে টেনে নেয় সে। দু ভাই খুব কাঁদে। ফুলে ফুলে কাঁদতে কাঁদতে লালবিহারী বলে, দাদা, আর কখনো যেন এসব কথা বলবো না। আমি তোর মুখ দেখবো না। এছাড়া আর যে সাজা আপনি দেবেন, তাই আমি মাথা পেতে নেব। কাপা গলায় শ্রীকণ্ঠ বলে, লল্লু, এসব কথা একেবারে ভুলে যা, সব চুকে বুকে গেছে। ভগবান করুন এমন দিন যেন আর না আসে। মেনিমাধব সিংহ বাইরে থেকেই আসছিলেন। দু ভাইকে আলিঙ্গনবদ্ধ দেখে তিনি আনন্দে উৎফুল্ল হয়ে বলে ওঠেন, বড় ঘরের বেটিরা তো এমনই হয়ে থাকে, যদি কিছু বিগড়ে যায় তো তারা ঠিক সামলে নেবে। গায়ে এই বৃত্তান্ত যারই কানে যায় যে আনন্দীর উদারতার প্রশংসা করে বলে, হবে না, বড়োর ঘরে মেয়ে কি শুধু মুখের কথা। নমস্কার বন্ধুরা, আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন।